এই ওষুধগুলো খাবারের সাথে হোক বা পানি জাতীয় যে কোনো জিনিসের সাথে মিশিয়ে পেশেন্টকে খাওয়াবেন। আর যদি পেশেন্ট সুস্থ মস্তিষ্কে খেতে চায় তাহলে তো খুবই ভালো হবে। আগে তাকে ঠান্ডা মাথায় তার রোগ সম্পর্কে বুঝিয়ে বলবেন, তারপর ওষুধগুলো তাকে খেতে দিবেন। আর হ্যাঁ, তাকে কিছুতেই উত্তেজিত করা যাবে না, তাহলে পেশেন্ট আরও হাইপার হবে। নীলিমা প্রেসক্রিপশন হাতে নিয়ে মনে মনে বলল, আমার স্বামী এমনিতেই হাইপার, আরও হাইপার হলে আমাকে মনে হয় তার কলিজার মধ্যে ঢুকিয়ে রাখবে। কথাগুলো ভেবে নীলিমা এবং নিশি ডক্টর মেহের আফরোজকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল ইউনিভার্সিটিতে, যেন মেহেরান কিছু বুঝতে না পারে। বিকালের দিকে নীলিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে, তাই তো ঘুম আসে না, বড্ড একা লাগে। অগোছালো মন শোনে না বারণ, তোকে ছাড়া ভাল লাগে না। মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। নীলিমার গান গাওয়ার মধ্যে মেহরান ওর কোমর জড়িয়ে ধরে ওর ঘাড়ের চুলগুলো সরিয়ে মিচমিচে কালো তিলটায় গভীরভাবে চুমু দিল। নীলিমা চিরপরিচিত স্পর্শ পেয়ে আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলল। মেহরান ফিসফিস করে বলল, তোমার গানের গলা অসাধারণ ব্লুবার্ড। আচ্ছা, গানটা কি ওই আকাশের জন্য গাইছিলে নাকি আমার জন্য? মেহরানের অদ্ভুত টাইপের কথা শুনে নীলিমা বলল, আজীব তো, আকাশের জন্য কেন গাইব, আপনাকে মনে করেই গাইছিলাম। তাহলে আকাশের দিকে তাকিয়ে কেন গাইছিলে? আমার দিকে তাকিয়ে গাও। নীলিমার এই মুহূর্তে ভাষাগুলো সব পালিয়ে গেছে। মেহরানের কথার পৃষ্ঠে কিছুই বলতে পারল না। হঠাৎ করে মনে হলো মেহরান এখন বেশ ফুরফুরে মুডে আছে, এখনই সুবর্ণ সুযোগ ওনাকে ওষুধগুলো খাওয়ানোর জন্য। ভেবে মুস্কি হাসল নীলিমা। পেছন ফিরে মেহরানকে জড়িয়ে ধরে তার লোমশ বুকে চুমু দিল। নীলিমার নরম ঠোঁটের স্পর্শ পেয়ে মেহরান এবার পাগল প্রায়। তৎক্ষণাৎ নীলিমাকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল। মেহরানের ঘোল লাগা চোখ জোড়া দেখে নীলিমা বুঝে গেল মেহরান কি করতে চাইছে। মেহরানকে বাধা দেওয়ার জন্য তার শার্টের কলার ধরে বলল, প্লিজ এখন না, রাতে। মেহরান ঘোল লাগা কণ্ঠে বলে উঠল, কিন্তু আমার যে এখনই মুড আছে, প্লিজ না করো না। নীলিমা ভাবল, এটাই মোক্ষম সুযোগ মেহরানকে কথা শোনানোর জন্য। ভেবেই মুস্কি হেসে বলল, ওকে, আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। নীলিমার মুখে শর্তের কথা শুনে মেহরান বেশ অবাক হলো। দুষ্টু হাসি দিয়ে বলল, ও মা, আমার বউ দেখছি আমাকে কপি করছে। ওকে বলো কি শর্ত? নীলিমা মুস্কি হেসে মেহরানকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে প্রেসক্রিপশন এনে মেহরানকে দিয়ে বলল, ইদানিং দেখছি আপনি অল্পতেই খুব রেগে যান। আমার মনে হলো আপনি খুব ডিপ্রেশনে আছেন। আমি আপনার স্ত্রী, আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। তাই আজ ডক্টর মেহের আফরোজের কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলেছি। উনি এই ওষুধগুলো লিখে দিয়েছেন, আমি ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে এনেছি। প্লিজ আপনি এগুলো খাবেন, তাহলে দেখবেন আপনার মাথাটা সবসময় ঠান্ডা থাকবে। নীলিমার কথা শুনে মেহরানের হাসি মুখটা চুপসে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার প্রেসক্রিপশনের দিকে তাকালো, তারপর নীলিমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই ভুয়া ডক্টর মেহের আফরোজকে বলবে আমার কাছে এসে সাইকোলজি সাবজেক্ট পড়তে। আমার চিকিৎসা করতে হলে তার দক্ষতা আরও বাড়াতে হবে। বলে সেখান থেকে হন হন করে চলে গেল। নীলিমা করুণ দৃষ্টিতে মেহরানের যাওয়ার পানে তাকিয়ে রইল। সন্ধ্যার একটু পরে ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল মেহরান এবং নীলিমা। এমন সময় কলিং বেল বেজে উঠতে নীলিমা বেশ অবাক হলো, কারণ এই বাড়িতে এই সময় কেউ আসে না। নীলিমাকে বিয়ে করার পর থেকে মেহরান এই বাড়িতে সবাইকে আসতে নিষেধ করে দিয়েছে। ওদের ভাবনার মাঝে আবার কলিং বেল বেজে উঠল। মেহরান কফির মগ টেবিলে রেখে নিচে চলে গেল। দরজার কাছে গিয়ে লুকিং গ্লাস দিয়ে তাকাতেই দেখলো মুখে মাস্ক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেহরান দরজা খুলতেই মেয়েটি হুড়মুড় করে ভেতরে ঢুকে মেহরানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? কতদিন পর তোমায় দেখছি। কথাটা বলেই মেয়েটি তার মুখের মাস্ক খুলে ফেলল। মেহরান তো মেয়েটিকে দেখে বেশ অবাক হলো। অপরদিকে নীলিমা মেহরানের পিছনেই ছিল। মেয়েটি মেহরানকে আকস্মিক জড়িয়ে ধরাতে নীলিমা বেশ অবাক হয়ে যায়। ওর মধ্যে হঠাৎ করে হিংসার ঝোড়ো হাওয়া বইতে থাকে। নীলিমা কটমটিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ভাবতে থাকে, যেখানে আমার সাথে উনি একজন মেয়েকে সহ্য করতে পারে না, সেখানে কোথাকার কোন মেয়ে এসে ভাইয়া বলে তাকে জড়িয়ে ধরলো, আমি সেটা সহ্য করব না? কিছুতেই সহ্য করব না। আজকে একটা স্পার হবে আমার স্বামীর শরীরে
টাচ করার দুঃসাহস ওই মেয়ের কি করে হলো সেটা আজ আমি দেখেই ছাড়বো। ভেবেই মেয়েটাকে কিছু বলতে যাবে, এমন সময় মেহেরান ভ্রু জোড়া কুচকে মেয়েটির দিকে তাকিয়ে বলল, মোনালিসা তুই এখানে? মোনালিসা মেকে সুরে বলল, উফ ভাইয়া, আমাকে তুমি মোনালিসা ডাকছো কেন? আমাকে মোনা বলে ডাকবে। মেহেরান এবার নীলিমার দিকে তাকিয়ে দেখল নীলিমা মোনালিসার দিকে তাকিয়ে দাঁত কেমড়ে করছে। মেহেরান বেশ বুঝতে পেরেছে নীলিমা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। এতে মেহেরানের বেশ খারাপ লাগলো, কারণ মেহেরান কোনোভাবেই চায় না যে নীলিমা কোনো থার্ড পার্সনের জন্য কোনো রকম কষ্ট পাক। তাই মেহেরান তীক্ষ্ণ দৃষ্টিতে মোনালিসার দিকে তাকিয়ে নীলিমার এক হাত ধরে বলল, পরিচয় করিয়ে দেই, এটা আমার ওয়াইফ, তোর ভাবি হয়। মোনালিসা নীলিমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে হাত নাড়িয়ে বলল, হাই ভাবি, হাউ আর ইউ? আমি মোনালিসা, সবাই আমাকে মোনা বলে ডাকে। আমি মেহরান ভাইয়ার খালাতো বোন, আর তুমি আমাকে মোনা বলে ডাকতে পারো। আচ্ছা, তোমার নাম কি? নীলিমা ম্লান হেসে বলল, আমার নাম নীলিমা, নাইস টু মিট ইউ। নীলিমা বুঝতে পারল মেয়েটা বেশ চঞ্চল স্বভাবের এবং বেশ মডার্ন, কিন্তু মেহেরানকে এইভাবে জড়িয়ে ধরার ব্যাপারটাও কোনোভাবে মেনে নিতে পারছে না। নীলিমার ভাবনার মধ্যেই হঠাৎ মেহেরান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই এই বাসার ঠিকানা কিভাবে জেনেছিস? আমাকে তো তোমার বাবা এই ঠিকানা দিয়েছে। ভাবলাম সেই ছোটবেলায় তোমাকে দেখেছি, বড় হওয়ার পর তো আর দেখা হয়নি, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। আর এখানে এসে ভাবিকে দেখে বেশ সারপ্রাইজড হলাম। এনিওয়ে, তুমি কিন্তু আগের থেকেও বেশ সুন্দর হয়েছো ভাইয়া, একদম ক্যান্ডি ক্রাশ। নীলিমা তো এবার তেলে বেগুনে জ্বলে উঠল। নীলিমার ভাবভঙ্গি মেহেরানের নজর এড়ালো না। সে নীলিমার দিকে তাকিয়ে বলল, ব্লুবার্ড, তুমি উপরে যাও, আমি ওকে বিদায় দিয়ে আসছি। নীলিমা মেহেরানের তেজি কণ্ঠ শুনে নিজের রাগকে কন্ট্রোল করে উপরে চলে গেল। ও দেখতে চায় মেহেরান কি করে, তাই সিঁড়ির কার্নিশে দাঁড়িয়ে রইল। মেহেরান মোনালিসার দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করার পর থেকে এই বাসায় কারো আশায় এলাও না। তুই না জেনে এসেছিস, তাই আজ ক্ষমা করে দিলাম। এখন যে পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়েই চলে যা। মেহেরানের কথা শুনে মোনালিসা বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, কি বলছো তুমি? আমি এতদিন পর তোমার সাথে দেখা করতে এলাম, কোথায় তুমি আমার সাথে আত্মীয়তা করবে, তা না করে উল্টো তুমি আমায় চলে যেতে বলছো? হ্যাঁ, যেতে বলছি। 1 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবি, নইলে ছোটবেলার মতো আবারও তোর মাথা ন্যাড়া করে দিব। মেহেরানের মুখের এই কথাটি মোনালিসার জন্য যথেষ্ট ছিল। ওর মনে পড়ে গেল ছোটবেলার কথা। একদিন মেহেরান ওর রুমে ঘুমিয়েছিল। তখন মোনালিসা মজা করে কেচি দিয়ে মেহেরানের ঝাঁকড়া চুলের কিছু অংশ কেটে দিয়েছিল। মেহেরান সেটা টের পেয়ে লাফ দিয়ে উঠে মোনালিসাকে ধরে বেঁধে বেলেট দিয়ে ওর মাথার সব চুলগুলো কেটে ন্যাড়া করে দিয়েছিল। তারপর থেকে মোনালিসার মেহেরানের সাথে তেমন মিশত না। আজ এত বছর পর যখন ও মেহেরানের দেশে আসার কথা শুনল, তখন পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে দেখা করতে এসেছিল। এখন মেহেরান আবারও সেই একই হুমকি দিচ্ছে। মোনালিসা একবার নিজেকে ন্যাড়া মাথায় কল্পনা করে হকচকিয়ে গেল। ছি, কি বাজে লাগবে দেখতে। ওর বয়ফ্রেন্ড তোকে দেখলে দৌড়ে পালাবে, তার থেকে ভালো এই তার ছেঁড়া লোকটার কাছ থেকে পালিয়ে যাওয়া। ভেবেই মোনালিসা সেখান থেকে দ্রুত কেটে পড়ল। মোনালিসা দ্রুত চলে যাওয়া দেখে মেহেরান বাঁকা হাসল। এদিকে নীলিমা তো পুরো কাহিনী দেখে শকড খেল। মেহেরানের আরও কত ডেঞ্জারাস কাহিনী যে ওর দেখতে হবে আল্লাহ জানে, ভাবল। যাক, ভালোই হয়েছে, আমার আর কষ্ট করে মেয়েটাকে কিছু বলতে হলো না। ভেবেই বেডরুমে চলে গেল। রাতে দুজনে ডিনার করার পর মেহেরান ইউটিউবে একের পর এক রেসিপি দেখে যাচ্ছে, তবে সব রেসিপি পুরুষ শেফের। মেহেরান মেয়েদের রেসিপি দেখে না। নীলিমা মেহেরানকে জিজ্ঞেস করল, হঠাৎ এত রেসিপি দেখছেন কেন? মেহেরান মুস্কি হেসে বলল, তোমাকে তো বলেছিলাম বাবা এই সপ্তাহে দেশে আসবে। আগামীকাল তো শুক্রবার, কাল সন্ধ্যায় বাবা দেশে ল্যান্ড করবে, তাই রেসিপি দেখছি। এতদিন পর দেশের মাটিতে পা রাখছে, তাকে তো ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে। আর তুমিও তো তেমন রান্না পারো না, তাই আমি সব করব, তুমি শুধু সাহায্য করবে। নীলিমা মেহেরানকে প্রশ্ন করল, আচ্ছা, মোনালিসাকে ওইভাবে চলে যেতে বললেন কেন? নীলিমার প্রশ্ন শুনে মেহেরান গম্ভীর কণ্ঠে বলল, কারণ আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি পছন্দ করি না, সে ছেলে হোক বা মেয়ে হোক। ও আমাকে জড়িয়ে ধরার দুঃসাহস দেখিয়েছে, তাই ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আর তাছাড়া ওর দিকে তোমার আর চোখে তাকানো দেখে বুঝতে পেরেছিলাম তুমি ওকে পছন্দ করছো না। তাই আমি চাই না কোনো থার্ড পার্সনকে নিয়ে তুমি হিংসা করো। তুমি হিংসা করবে শুধু আমাকে নিয়ে। মেহেরানের কথাগুলো নীলিমার বেশ ভালো লাগলো, কারণ মেহেরান প্রতিটি কথাই ওর পক্ষে বলেছে। তাই নীলিমা মুস্কি হেসে মেহেরানকে জড়িয়ে ধরতে মেহেরান নীলিমাকে বলল, বিকেলে তো কিছু করতে দিলে না, এখন কি রাজি আছো? বলেই নীলিমার শরীরের স্পর্শকাতর স্থানে গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো। নীলিমা মেহেরানের এই স্পর্শ কিছুতেই এড়িয়ে যেতে পারে না।
বরং ওকে আরও চুম্বকের মতো আকর্ষণ করে। নীলিমাও মেহরানকে উম্মাদের মতো আদর করতে লাগলো। পুরো রাত কেটে গেল ওদের ভালোবাসার শাওরে। সুন্দর একটি রাত পেরিয়ে সকাল হলো। নীলিমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। তারপর বিছানার কাছে এসে তোয়ালে দিয়ে চুল মোছার সময় মেহরানের মুখে পানির ছিটা যেতেই সে নড়ে চড়ে উঠল। কয়েক সেকেন্ড পর পিটপিট করে নীলিমার দিকে তাকালো। দেখলো নীলিমা গুনগুন করে গান গাইছে আর চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছে। নীলিমা আজ পিঙ্ক কালার শাড়ি পরেছে। শাড়ির ফাঁক দিয়ে ওর উন্মুক্ত পেট স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা পেটে এখনো বিন্দু বিন্দু পানি লেপটে আছে। সেদিকে তাকিয়ে মেহরানের আবারও নেশা ধরে গেল। বিছানায় থাকা অবস্থায় একটু এগিয়ে নীলিমার হাত ধরে এক টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর ওপরে উঠে ঘোর লাগা কণ্ঠে বলল, সকাল সকাল উন্মুক্ত পেট দেখিয়ে আমার নেশা ধরিয়ে দিচ্ছ কেন? এখন যে তোমাকে আবার আদর করতে ইচ্ছে করছে গতকাল রাতের মতো। মেহরানের কথায় নীলিমা বেশ লজ্জা পেল। ভাবল, এই লোকটা সাইকোর পাশাপাশি ওভার রোম্যান্টিকও বটে। নইলে গতকাল রাতে এত কিছু করার পরেও আবার তার মন চাইছে, কিভাবে সম্ভব? ভেবেই নীলিমা জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তো দেখুন, আমি খুব সুন্দর করে গোসল করেছি। এখন আর এইসব আমার দ্বারা হবে না। আপনি প্লিজ ফ্রেশ হয়ে আসুন। আমার খুব ক্ষুধা লেগেছে। মেহরান দুষ্টু হেসে বলল, আমারও তো খুব ক্ষুধা লেগেছে। তোমার ওই গোলাপি যুগল ঠোঁটের স্বাদ পেলেই ক্ষুধা চলে যাবে। এখন যদি এটাতেও আমাকে বাধা দাও তাহলে আমি আর কোনো কথাই শুনবো না। নীলিমা আর কি করবে? মুস্কি হেসে মেহরানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডোবালো। ঘটনার আকস্মিকতায় মেহরান তো পুরো শকড। সকালে দুজনে ব্রেকফাস্ট করে দুপুর এবং রাতের খাবারের আয়োজন করতে লাগলো। তারপর ওরা একে একে সব রান্না করে ফেললো। সন্ধ্যার একটু পর দরজার ওপাশ থেকে কলিং বেলের আওয়াজ পেতে মেহরানের আর বুঝতে বাকি রইল না যে কে এসেছে। খুশিতে তার চোখ জোড়া চকচক করে উঠল। মেহরান তড়িৎ গতিতে দরজার কাছে গিয়ে দরজা খুলে সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে জড়িয়ে ধরল। অপর পাশের ব্যক্তিটিও মেহরানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস মেহরান? মেহরান হাসি মুখে জবাব দিল, খুব ভালো আছি বাবা, ভেতরে এসো। কথাটি বলে মেহরান তার বাবার ট্রলি নিয়ে একটি রুমে গিয়ে রাখলো। এদিকে নীলিমা আরহান চৌধুরীকে দেখে মাথায় ঘোমটা টেনে তার সামনে গিয়ে পায়া ধরে সালাম করতে নিলে আরহান চৌধুরী নীলিমার হাত ধরে বললেন, একদম আমার পায়ে হাত দেবে না মামুনি। পায়ে হাত দিয়ে সালাম করা উচিত না, মুখে সালাম দেওয়া উচিত। নীলিমার শ্বশুরের কথা শুনে বেশ অবাক হলো। ভাবল, আগে তো এই রীতিনীতি মানা হতো, কিন্তু উনি একদম অন্যরকম। হয়তো বিদেশে থাকার কারণে তার মন মানসিকতা আলাদা। ভেবেই নীলিমা মুস্কি হেসে আরহান চৌধুরীকে সালাম দিল। আরহান চৌধুরী সালামের জবাব দিয়ে নীলিমার মাথায় হাত রেখে বললেন, দোয়া করে অনেক সুখী হও মামুনি। আমার ছেলেটা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। হয়তো ও একটু পাগলামি করে, কিন্তু সবকিছু তোমার জন্য করে। তুমি সবসময় ওর পাশে থেকো মামুনি। মেহরান সবেমাত্র রুম থেকে বেরিয়ে তার বাবাকে কিছু বলতে যাবে, তখনই দেখলো আরহান চৌধুরী নীলিমার মাথায় হাত দিয়ে রেখেছেন। বেশ, এটাই যথেষ্ট ছিল মেহরানের মাথা গরম হওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে মেহরান কিছুতেই মাথা গরম করতে চাইছে না, কারণ শুধু সুইজারল্যান্ড থেকে তার বাবা এই বাড়িতে এসেছে, তাই তাকে কিছু বলা উচিত হবে না। ধীরে ধীরে তাকে বোঝাতে হবে যেন সে নীলিমার থেকে দূরত্ব বজায় রেখে চলে। কথাগুলো ভেবে মেহরান ওদের দিকে দ্রুত এগিয়ে গিয়ে বলল, বাবা, আমি তোমার রুমে তোমার ট্রলি রেখে এসেছি। তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসো, আমরা তোমার জন্য খাবার বাড়ছি। আরহান চৌধুরীর ঠোঁট প্রসারিত করে বললেন, ওকে মাই ডিয়ার সন, অ্যাজ ইউর উইশ। বলেই তিনি রুমে চলে গেলেন। মেহরান এবার নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্লুবার্ড, আমার সাথে রুমে আসো। বলেই মেহরান রুমের দিকে গেল। নীলিমা মেহরানের ওই দৃষ্টি দেখে বেশ ভয় পেয়ে গেল, কিন্তু কিছুই বুঝতে পারল না। ও মেহরানের পেছনে বেডরুমে গেল। নীলিমা বেডরুমে যেতে মেহরান দরজা আটকে নীলিমার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর নীলিমাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ওর মাথা ঘষতে লাগলো। হঠাৎ এইরকম হওয়াতে নীলিমা হতভম্ব হয়ে গেল। মেহরানের দিকে তাকিয়ে বলল, এসব কি করছেন আপনি? এভাবে আমার মাথা ঘষছেন কেন? উফ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। মেহরান নীলিমার কথায় পাত্তা না দিয়ে আরো জোরে হাত দিয়ে মাথা ঘষতে লাগলো। এইবার নীলিমার মাথা ঘোরার উপক্রম হলো। সহ্য করতে না পেরে নীলিমা মেহরানকে জোরে ধাক্কা দিয়ে শাওয়ার বন্ধ করে দিল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, এই, আপনি কি পাগল হয়ে গেছেন? এমন করছেন কেন? মেহরান নীলিমার কাছে এসে ওর দুই বাহু ধরে বলল, আমি তোমার জন্য আগে থেকেই পাগল। এই মাত্র যেটা তোমার সাথে হলো তার কারণ এখন জানতে পারবে না, সময় হলে আমি নিজেই তোমাকে বলবো। বলেই সেখান থেকে চলে গেল। এদিকে নীলিমা ড্যাব ড্যাব করে মেহরানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর রুমে এসে কাভার থেকে শাড়ি নিয়ে চেঞ্জ করে বাইরে আসলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তাওয়াল দিয়ে চুলগুলো মোছার সময় ভাবল, আজ ওনাকে যেভাবেই হোক ঔষধ আমি খাওয়াবই। ইটস মাই চ্যালেঞ্জ।
রাতে খাবার টেবিলে বসে আছে মিহিরান, নীলিমা এবং আরহান চৌধুরী। আজ অনেকদিন পর নিজের ছেলে এবং পুত্রবধূর সাথে ডিনার করতে পেরে আরহান চৌধুরী বেশ খুশি। তিনি মিহিরানের রান্না করা প্রতিটি খাবার অল্প করে খেয়ে খুব প্রশংসা করলেন। এদিকে মিহিরানের খাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল নীলিমা। ভাবল, যাক, এতদিন একটা ভালো কাজ করতে পারলাম, এখন মনটার মধ্যে বেশ শান্তি লাগছে। তার ডালের বাটি এবং তরকারির বাটিতে যে ঔষধ মিশিয়ে দিয়েছি, বেচারা সেটা বুঝতেই পারল না। ভেবেই মনে মনে তৃপ্তির হাসি দিল নীলিমা। সবার খাওয়া শেষ হলে আরহান চৌধুরী তার রুমে চলে গেলেন। মিহিরান এবং নীলিমা সবকিছু গুছিয়ে বেডরুমে গেল। নীলিমা বেডরুমে গিয়ে মিহিরানের সাথে একটা কথাও বলেনি। ও বিছানায় গিয়ে কমফোর্টার গায়ে জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। আজ নীলিমা মনে মনে পণ করেছে মিহিরানের সাথে কিছুতেই কথা বলবে না। কথা নাই বার্তা নাই, কেন মিহিরান ওর সাথে এমন একটা কাজ করলো এটা তো ওকে জানতেই হবে। ভেবেই জড়সড় হয়ে শুয়ে রইল। এদিকে মিহিরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে নীলিমার রেগে অ্যাটম বম হয়ে আছে। এখন কিভাবে ওর রাগ ভাঙাবে তাই ভাবছে মিহিরান। হঠাৎ মিহিরানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নীলিমার দিকে তাকিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। তারপর উচ্চস্বরে বলে উঠল। নীলিমা মিহিরানের উত্তেজিত কণ্ঠ শুনে ধরফড়িয়ে উঠে বসল। দেখল মিহিরান ফ্লোরে বসে চোখ মুখ কুঁচকে রেখেছে। নীলিমা বিছানা থেকে উঠে মিহিরানের কাছে গিয়ে তাকে ধরে বিছানায় উঠতে সাহায্য করল। মিহিরানও উহ শব্দ করে ধীরে ধীরে বিছানায় বসল। নীলিমা বলল, দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছেন? আর ফ্লোরে কিভাবে পড়ে গেলেন? বিছানা থেকে, তাই না? আপনি কি ছোট বাচ্চা? বিছানা থেকে এভাবে কেউ পড়ে যায়? নিশ্চয়ই কোমরে খুব ব্যথা পেয়েছেন। দেখি পেছনে ঘুরুন, আমি আপনার কোমরে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি, দেখবেন ঠিক হয়ে যাবেন। একা ধরে নীলিমার উত্তেজিত কণ্ঠ শুনে মিহিরান অপর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। ভাবল, আমার বউটা কি বোকা, কত সহজেই আমার কথা বিশ্বাস করে ফেললো। অথচ এত কিছু ওর মাথায় এলো না। আমার মতো একজন সুঠামদেহী লোক কিভাবে বিছানা থেকে পড়বে। তারপর মিহিরান আবারও উহ শব্দ করে পেছনে ঘুরল। নীলিমা মলম হাতে নিয়ে মিহিরানের টি শার্ট উপরে উঠিয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছেন? বলে মিহিরানের কোমরে হাত দিল। নীলিমার নরম হাতের স্পর্শ মিহিরানের কোমরে লাগতেই 120 ভোল্টেজের শক খেল। মিহিরানের তো একটুও ব্যথা নেই, তার মন তো এখন অন্য কিছু চাইছে। কিন্তু নিজেকে এখন কন্ট্রোল না করলে নীলিমার কাছে ধরা পড়ে যাবে আর ওর সব প্ল্যান ভেস্তে যাবে। ভেবেই কণ্ঠ খাদে নামিয়ে বলল, কোমরের বাম সাইডে ব্যথা পেয়েছি। মিহিরান বলার সাথে সাথে নীলিমা সেখানে যত্ন করে মলম লাগিয়ে দিল। পরক্ষণেই নীলিমার মনে পড়ল ও তো মিহিরানের সাথে রাগ করেছিল, বলেছিল আর কথা বলবে না মিহিরানের সাথে। কিন্তু এটা কি হলো ভেবে নিজেই লজ্জা পেল নীলিমা। তারপর নিজেই নিজের মনকে বেহায়া উপাধি দিল। ভাবল, এখন তো প্রতিজ্ঞা ভেঙেই ফেলেছে। এর পরের বার মিহিরান উল্টোপাল্টা কিছু করলে নীলিমা আর একটা কথাও তার সাথে বলবে না। এদিকে নীলিমার প্রতিটি স্পর্শে মিহিরানের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে নীলিমার দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় নীলিমা বলল, কি হলো? আপনাকে তো মলম লাগিয়ে দিচ্ছিলাম, এভাবে জড়িয়ে ধরেছেন কেন? মিহিরান বলল, ব্যথাটা অতটা গভীরে লাগেনি, তাই এত মলম লাগাতে হবে না। এখন তুমি আমার মুখে মলম লাগাও। মানে তোমার ঠোঁটে যে লিপ গ্লোভস লাগিয়েছো ওটা আমার ঠোঁটে লাগিয়ে দাও। কিভাবে? মিহিরান এবার নীলিমার মাথার পেছনে আলতো করে হাত দিয়ে ওর মুখের কাছে এনে ঠোঁট ছোঁয়ালো। তারপর বলল, এভাবে। নীলিমা এবার আর অবাক না হয়ে পারল না। ভাবল, এই মাত্র যে কিনা নিচে পড়ে গিয়ে ব্যথা পেল, তার এখন এই রোম্যান্টিক মুড আসে কিভাবে? নীলিমার ভাবনা ছেদ ঘটল। মিহিরানের শক্ত করে জড়িয়ে ধরায়। মিহিরান নীলিমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর নীলিমার কানের কাছে এসে ফিসফিস করে পড়ল, এখন যদি কোনো প্রশ্ন করো তাহলে এই কোমর ব্যথা নিয়েই তোমায় আদর করব, আর এটা হবে তোমার আমার স্পেশাল ফুলসজ্জা। মিহিরান এরকম ঠোঁটকাটা টাইপ কথা শুনে নীলিমার চোখ জোড়া বন্ধ করে বলল, আমি কোনো কথা বলবো না, প্লিজ এখন এসব করবেন না। বলেই মিহিরানের বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করল। একসময় দুজনেই ঘুমিয়ে গেল। সকালে নীলিমা ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে ওর শ্বশুরের জন্য ব্ল্যাক কফি বানালো। নীলিমা মিহিরানের কাছ থেকে আরহান চৌধুরীর পছন্দের খাবার সম্পর্কে সবকিছু জেনেছে। আরহান চৌধুরী সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল। এমন সময় নীলিমা এসে তাকে ব্ল্যাক কফি দিয়ে হাসি মুখে তার পাশের সোফায় বসলো। আরহান চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, তুমি একদম আমার মনের কথা বুঝে ফেলেছো মামনি। আমার এই মুহূর্তে ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছিল। অনেক ধন্যবাদ তোমাকে। নীলিমা আরহান চৌধুরীর দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে ভাবল, লোকটা বিদেশে থাকলেও সেখানকার
কালচার ধারণ করেনি, বেশ সুন্দরভাবে বাংলায় কথা বলেন। অনেকেই তো বিদেশে গিয়ে সেই ভাষায় অভ্যস্ত হয়ে যায় আর নিজের দেশের ভাষাই ভুলে যায়, কিন্তু উনি একদম অন্যরকম। নীলিমার ভাবনা শেষ হতেই দেখলো আরহান চৌধুরীর কফি খাওয়া শেষ। নীলিমা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল, তারপর আরহান চৌধুরীকে বলল, এটা আমাকে দিন বাবা। আরহান চৌধুরী নীলিমার হাতে কফির মগটি দেওয়ার সময় ওর হাতে একটু স্পর্শ হলো। সে স্পর্শ নীলিমা খেয়াল না করলেও মেহেরান সিঁড়ির কার্নিশ থেকে ঠিকই খেয়াল করেছে। সিঁড়ির কার্নিশ থেকে মেহেরান উচ্চ শব্দে নীলিমাকে ডাক দিয়ে বলল, ব্লুবার্ড, রুমে আসো। নীলিমা ভাবল মেহেরান হয়তো কোনো প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পাচ্ছে না, তাই এভাবে ডাকছে। ভেবে নীলিমা রুমে যেতেই দেখল মেহেরান স্ক্রাবার হাতে নিয়ে রক্তিম দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নীলিমা মেহেরানের ওই চাহনি দিকে শুকনো ঢোক গেল। মেহেরানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে স্ক্রাবার নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মেহেরান কিছু না বলেই নীলিমার কাছে এসে ওর ডান হাত জোরে জোরে ঘষতে লাগলো আর বিড় করে বলতে থাকলো, আমি ছাড়া তোমার হাত দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না, সে আমার যতই আপনজন হোক না কেন। তুমি জানো পুরুষের নজর কত নিকৃষ্ট। এরা রক্তের সম্পর্কের মানুষকেও ছাড়ে না, সেখানে বাবা তো তোমার রক্তের কেউ নয়। মেহেরানের বিড় করে বলা কথাগুলো নীলিমা শুনতে পেল, আর এতক্ষণে ওর কাছে গতকাল রাত থেকে ঘটে যাওয়া সব কাহিনীগুলো পানির মতো পরিষ্কার হয়ে গেল। তৎক্ষণাৎ হাত ছাড়ি দিয়ে মেহেরানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বিস্ফোরিত নয়নে মেহেরানের দিকে তাকিয়ে বলল, আপনার মতো বিকৃত মস্তিষ্কের মানুষ আমি কখনো দেখিনি। মেহেরান বাঁকা হাসি দিয়ে নীলিমার দুই কাঁধে হাত রেখে বলল, ও, আমি বিকৃত মস্তিষ্কের মানুষ, তাই না? পরপুরুষের ছোঁয়া খুব ভালো লাগে তোমার। আমি থাকতে সেটা কখনো হতে দেব না। তুমি শুধু আমার, তোমার সর্বাঙ্গে শুধু আমার হাত দেওয়ার অধিকার থাকবে, আর কারো না। মেহেরানের কথা শুনে রাগে ঘৃণায় নীলিমার কান ঝাঝা করে উঠছে। দুই কান চেপে ধরে মেহেরানকে চিৎকার করে বলল, আপনি দয়া করে চুপ করুন। আপনার ওই ধরনের নিকৃষ্ট কথা আমি নিতে পারছি না। শেষ পর্যন্ত আপনার বাবাকে নিয়ে আমাকে সন্দেহ করলেন। আমি কি একবারও তোমাদের সন্দেহ করেছি? আমি তো শুধু সাবধান করছি। তুমি জানো পৃথিবীতে প্রতিনিয়ত কত ক্রাইম ঘটে। আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা হ্যারাসমেন্ট হয় তাদের রক্তের মানুষদের কাছ থেকে। তাদের কেউ বাবা, কেউ শ্বশুর, কেউ ভাই, কেউ দাদা, কেউ নানা, ফুপা, খালু ইত্যাদি। এই সব মানুষগুলো সমাজে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করলেও মুখোশের আড়ালে একটি মেয়ের সামনে সুযোগ বুঝে ঠিক তার বিকৃত রূপ তুলে ধরে। আমি জানি আমার বাবা একজন সৎ চরিত্রবান মানুষ, কিন্তু মানুষের মন পরিবর্তন হতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই নেক্সট টাইম আমার বাবার থেকে 10 হাত দূরে থাকবে, মনে থাকে যেন। কথাগুলো বলে মেহেরান দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। নীলিমা মেহেরানে যাওয়ার পানে তাকিয়ে ধপ করে ফ্লোরে বসে নিজের চুলগুলো খামছে ধরল। একসময় ফুফিয়ে কান্না করতে লাগলো। অতিরিক্ত কান্না করার ফলে ওর প্যানিক অ্যাটাক হলো। ফ্লোরেই জ্ঞান হারালো নীলিমা। দুপুরের একটু পরে উঠে দেখলো ওর পাশে বসে আছে একজন মহিলা ডক্টর। নীলিমার জ্ঞান ফেরার পর আশেপাশে তাকিয়ে দেখলো মেহেরান ব্যালকনির কর্নারে দাঁড়িয়ে আছে। ডক্টর নীলিমাকে তাকাতে দেখে মেহেরানকে ডাক দিল। ডক্টরের কণ্ঠ পেয়ে মেহেরান পেছনে তাকিয়ে দেখলো নীলিমার জ্ঞান ফিরেছে। মেহেরান দ্রুত পায়ে নীলিমার কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় নীলিমা বেশ লজ্জা পেল। মেহেরানকে সরানোর চেষ্টা করলো আর বলতে থাকলো, প্লিজ, একজন বাইরের মানুষের সামনে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? নীলিমার কোনো কথাই মেহেরানের কর্ণপাত হচ্ছে না। সে তো পারলে নীলিমাকে কলেজার মধ্যে ঢুকিয়ে ফেলে। নীলিমার কপালে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে মেহেরান আলতো করে ওর কপালে চুমু দিল। এইবার তো নীলিমা লজ্জায় শেষ প্রায়। এদিকে মেহেরানের কাণ্ড দেখে ডক্টরও ভেবাচেকা খেয়ে গেল। গলা খাকারি দিয়ে বলল, মিস্টার মেহরান, এখন আপনার স্ত্রীর একটু রেস্টের প্রয়োজন। উনি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তা করে মস্তিষ্কে অতিরিক্ত প্রেসার দিয়েছেন, তাই তার প্যানিক অ্যাটাক হয়েছে। ওনাকে মেন্টালি ও ফিজিক্যালি ফিট থাকতে হবে, না হলে আবারও প্যানিক অ্যাটাক হতে পারে। আমি প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো তাকে নিয়মিত খাওয়াবেন। এখন আমি আসি। মেহেরান ডক্টরের দিকে আর চোখে তাকিয়ে থ্যাঙ্কস দিয়ে তার ফিশ দিয়ে বিদায় দিল। তারপর নীলিমার জন্য কিচেন থেকে স্যুপ এনে ওকে খাইয়ে দিতে লাগলো। নীলিমাও চুপটি করে খেয়ে নিল। খাওয়া শেষ হলে মেহেরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, খুব তো বলেছিলে আমি নাকি অতিরিক্ত ডিপ্রেশনের কারণে রেগে যাই, কিন্তু তুমি তো দেখছি অতিরিক্ত ডিপ্রেশনের কারণে অজ্ঞান হয়ে যাও। ভাবছি ডক্টরের সাজেস্ট করা ওষুধের পাশাপাশি আমাকে দেওয়া ওষুধগুলোও তোমাকে খাওয়াবো, তাহলে আর বারবার প্যানিক অ্যাটাক হবে না। বলে মেহেরান স্যুপের বাটি নিয়ে দুপুরে খাবার আনতে চলে গেল। মেহেরানের এখনো কথায় নীলিমার ভয়ে গলা শুকিয়ে গেল। টি টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। ভাবল,
হে আল্লাহ, আমি এটা কোন সমস্যায় পড়লাম? এই লোকটা এই ভালো তো এই মন্দ। উনি যদি এই ঔষধগুলো আমায় সত্যি খাইয়ে দেয় তাহলে দেখা যাবে রিয়াকশন হয়ে উল্টো আমি নিজেই সাইকো হয়ে যাব। না না না, ঔষধগুলো এখনই সরিয়ে ফেলতে হবে। ভেবেই নীলিমা বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধগুলো নিয়ে ম্যাট্রেসের নিচে রেখে দিল। এদিকে মেহেরান দুপুরে খাবার এনে বলল, আজ অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমি সন্ধ্যার পরে বাসায় ফিরবো, তুমি রেডি থেকো। আমি বাবাকেও বলেছি আজ সন্ধ্যায় আমরা শাশু মমের বাসায় যাব। আর হ্যাঁ, আমি সব কিছু রান্না করে রেখে গিয়েছি, আর তোমার খাবারও দিয়ে গেলাম, তুমি ভুলেও নিচে নামবে না। মেহেরানের মুখে কথাটি শুনে নীলিমা মনে মনে অনেক খুশি হলো। কতদিন পর ওর রেহানা আন্টিকে দেখতে যাবে। পরক্ষণেই মনে হলো, এই সন্দেহবাজ সাইকো লোকটাকে খুশি প্রকাশ করা যাবে না। ভেবে নীলিমা মনে মনে খুশি হলেও মেহেরানের সামনে সেটা প্রকাশ না করে মুখ গোমরা করে হ্যাপদক মাথা নাড়ল। মেহেরান মুস্কি হেসে নীলিমার ঠোঁট জোড়ায় চুমু দিয়ে চলে গেল। নীলিমা সারাদিনেও নিচে নামেনি। ওর পুরোটা সময় কেটেছে ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে। সন্ধ্যার দিকে নীলিমা ব্যাগপত্র গুছিয়ে পরিপাটি হয়ে মেহেরানের জন্য অপেক্ষা করছিল। মেহেরান বাসায় এসে প্রথমে ওর বাবার রুমে গিয়ে তাকে রেডি হতে বলে বেডরুমে আসে। বিছানায় ব্যাগ ভর্তি জামা কাপড় দেখে নীলিমার দিকে তাকিয়ে বলল, এত জামা কাপড় নিয়েছো কেন? নীলিমা বলল, আমি ভেবেছি কয়েকদিন রেহানা আন্টির কাছে থাকবো, আর সেখানে থেকে ইউনিভার্সিটিতে যাব, তাই আমি ব্যাগে বই খাতাও নিয়েছি। নীলিমার কথা শুনে মেহেরান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ব্যাগের কাছে গিয়ে চেন খুলে সব জামা কাপড় বিছানায় ফেলে দিয়ে চোয়াল শক্ত করে বলল, আমরা শুধু আধা ঘন্টার জন্য সেখানে যাচ্ছি, সেটাও শুধু আমার বাবার সাথে শাশু মমের দেখা করানোর জন্য। দেখা করে আমরা চলে আসব। নীলিমার কিছুই বলতে পারল না, ভাবল আমার এই ভুল ছিল, জেনে শুনে এই সাইকোর প্রেমে পড়া। এর থেকে স্বাভাবিক আচরণ আশা করাও তো ভুল। এখন এই বেহায়া মনটাকে যদি ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। রাত 8:50 মেহেরুন চৌধুরীর বাড়ির দরজায় কলিং বেলের আওয়াজ হতে মেহেরুন চৌধুরী দরজা খুলে দিলেন। দরজা খুলতেই সামনে দেখলেন পরিচিত সেই মুখ। স্বয়ং আরহান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে আছে। মেহেরুন চৌধুরী তার সামনে থাকা ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়কর কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কিভাবে এলেন? আরহান চৌধুরী বাঁকা হেসে বললেন, আমার বিয়ে বাড়ি কি আমার আশা নিষেধ আছে? পেছন থেকে মেহেরান বলে উঠল, শাশু মম, ইনি হলেন আমার বাবা আরহান চৌধুরী। মেহেরুন চৌধুরী অবাক হয়ে মেহেরানকে বলল, কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবার নাম ইসহাক চৌধুরী। ওটা তো আপনাকে থালগোল পাকাতে বলেছিলাম। এনিওয়ে, আপনার বেআইকে ভেতরে ঢুকতে দিবেন না, নাকি এখনো বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আমার বাবা সুদূর সুইজারল্যান্ড থেকে তার একমাত্র বেয়ানের সাথে দেখা করতে এসেছে, এভাবে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা বেমানান। শাশু মম, সাইডে দাঁড়ান, ভেতরে ঢুকতে দিন। বলে মেহেরান তার বাবাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তাদের পিছু পিছু নীলিমাও ভেতরে ঢুকলো। এদিকে আরহান চৌধুরীকে দেখে মেহেরুন চৌধুরী এখনো শকে আছেন। কিছুতেই কিছু মেলাতে পারছেন না। সত্যি সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। রেহানা বেগম কিচেনে কাজ করছিলেন। এমন সময় নীলিমা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, কতদিন পর তোমার শরীরের ঘ্রাণ পেলাম। নীলিমার কণ্ঠ শুনে রেহানা বেগম যেন তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। পেছনে ঘুরে নীলিমাকে বললেন, তুমি কখন এসেছো মামনি? নীলিমা মুস্কি হেসে বলল, এই তো বেশিক্ষণ হয়নি। আর শুধু আমি না, আমার সাথে আমার স্বামী এবং শ্বশুরও এসছে। তুমি তাড়াতাড়ি তাদের জন্য নাস্তা রেডি করো, আমি তোমায় সাহায্য করছি। রেহানা বেগম ফিসেল হেসে বললেন, আগে তো আমায় ছাড়ো, তারপর তো নাস্তা বানাবো। এদিকে নীলিমাকে কিচেনের দিকে যেতে দেখে মেহেরান ওর পেছনে আসছিল। নীলিমাকে রেহানা বেগমকে জড়িয়ে ধরতে দেখে মেহেরানের মাথায় আবারও রক্ত চড়ে যায়। কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে কিচেনে ঢুকে নীলিমাকে ডেকে বলে, ব্লুবার্ড, এখানে কি করছো? মেহেরানের কণ্ঠ শুনে নীলিমা আতকে ওঠে। তার দিকে তাকিয়ে ভীতু কণ্ঠে বলল, আমি আন্টির সাথে দেখা করতে এসেছি, আর এখন তাকে নাস্তা বানানোর জন্য সাহায্য করব। মেহেরান রেহানা বেগমের দিকে তাকিয়ে তাকে সালাম দিল। রেহানা বেগম সালামের জবাব দিয়ে বললেন, কেমন আছো বাবা? তোমার শরীর ভালো তো? মেহেরান বাঁকা হেসে বলল, জি আন্টি, আমার শরীর ভালো, কিন্তু মন ভালো নেই। সে কি, কেন? মেহেরান নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আপনার মেয়ে শুধু আমার থেকে পালাই পালাই করে। ওকে এতটা আগলে রাখতে চাই, তবুও বোঝে না। আপনি আপনার মেয়েকে বলুন ও যেন আমার থেকে দূরে যাওয়ার চিন্তা না করে,
তাহলে কিন্তু ওকে সারা জীবনের জন্য শেকল দিয়ে বেঁধে রাখবো। বলেই দুষ্টু হাসি দিল মেহেরান। রেহানা বেগম মেহেরানের কথাগুলো শুনে বেশ খুশি হলেন। সরল মনে ভাবলেন, আমার মেয়েটাকে মেহরান পাগলের মতো ভালোবাসে, নইলে এইভাবে কেউ বলতে পারে? ভেবে নীলিমাকে বললেন, নীলিমা, তুমি এখন মিরহানের সাথে রুমে যাও, আমি নাস্তা রেডি করছি, তোমার সাহায্য করা লাগবে না। আর হ্যাঁ, একদম মেহরান বাবাকে কষ্ট দিয়ে কথা বলবে না, ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। রেহানা বেগমের কথা শুনে নীলিমা ম্লান হেসে ভাবল, সত্যি সে আমায় পাগলের মতো ভালোবাসে। তার এই ভালোবাসার বিবরণ যদি তুমি জানতে, তাহলে এটাকে বিকৃত মস্তিষ্কের ভালোবাসা বলতে।